সকলকে স্বাগত জানাচ্ছি অজানা সত্যের 100 নম্বর এপিসোডে। সঙ্গে রয়েছি আমি রাজর্ষি। আজকের এই 100 নম্বর এপিসোড অনেক স্পেশাল হতে চলেছে, কারণ আজকের যে ঘটনাগুলি রয়েছে সেই ঘটনাগুলি খুবই ভয়ের। যবে থেকে অজানা সত্য আমরা শুরু করেছিলাম, আমাদের এই অজানা সত্যের এপিসোড এগোতে এগোতে আজ আমরা 100 নম্বর এপিসোডে পা রেখে দিলাম। হ্যাঁ, অনেক বাধা বিপত্তি এসছে, অনেক সমস্যা এসছে, আমরা তাও সেটিকে ভেদ করে 100 নম্বর এপিসোডে পা রাখতে পেরেছি। এটা আমার কাছে একটা অনেক বড় পাওনা। আজকের এপিসোডটি স্পেশাল হওয়ার কারণ, আজকে আমার অজানা সত্যে যিনি গেস্ট হয়ে এসছেন তিনি হলেন শাহনাবাজ দা। তিনি এর আগেও আমাদেরকে অজানা সত্যে ঘটনা পাঠিয়েছেন। আজ আমরা তার মুখ থেকে ঘটনা শুনে নেব, এবং বেশ ভয়ের ঘটনা আজ তিনি আমাদেরকে শুনিয়েছেন। আশা করছি আজকের এপিসোডটা আপনাদের ভালো লাগবে। এপিসোড শুরু করার আগে সকলকে জানিয়ে দিই, আমাদের শাহনাবাজ দায়ের একটি ইউটিউব চ্যানেল আছে পিএইচডি ভাই নামে। সেখানে তিনি হেলথ রিলেটেড কন্টেন্ট আপলোড করেন। আমি ডেসক্রিপশনে তার চ্যানেলের লিঙ্ক দিয়ে রেখে দেবো। আপনারা অবশ্যই তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো এবার আমরা চলে যাব এপিসোডের দিকে। সকলকে মনে করিয়ে দিই, আপনারাও যদি ঘটনা আমার সঙ্গে শেয়ার করতে চান, তার জন্য আপনারা ডেসক্রিপশানে একটি জিমেল আইডি দেখতে পাবেন, অজানাসত্য15@gmail.com। এই মেল অ্যাড্রেসে আপনারা আমাকে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন। এছাড়াও আমাদের ফেসবুক পেজ রয়েছে অজানা সত্য নামে, সেখানেও আপনারা আমাকে মেসেজ করে ঘটনা লিখে দিতে পারেন। আপনাদের ঘটনাও আমাদের অজানা সত্যে অবশ্যই শোনানো হবে। শুরু করছি আজকের 100 নম্বর স্পেশাল হরর পডকাস্ট। আচ্ছা, আমি আজকে রাজস্বীর বাড়িতে এসেছি। তো রাজস্বীর রিকোয়েস্ট ছিল যে দাদা, তোমার মুখ থেকে যে গল্পগুলো আগেও শুনেছি, তো সেই রকমই যদি কোনো ভালো গল্প থাকে তো অবশ্যই এসে জানাও। তো সেই রিকোয়েস্টটাই করেছে। এবার আমার কাজ থাকে, যেহেতু তোমরা জানো যে আমি একটা রিসার্চের সাথে জড়িত, তো তবুও সময় বার করে আমি রাজস্বীর কাছে এসেছি, কারণ ও আমার খুব ক্লোজ হয়। তোমরা যারা নতুন শুনছো এই চ্যানেলে, যারা নতুন শুনছো তারা জানো না যে রাজস্বী খুবই ক্লোজ বন্ধু হয় আমার। বন্ধু মানে ভাই, ভাই চাইতো বন্ধুত্বটা এতটাই বেশি যে ওটা ছাপিয়ে গেছে আর কি। তো যাই হোক, গল্প ঠিক নয়, এটা একদম সত্যিকারের ঘটনা। মানে আমি পড়াই, টিউশন পড়াই, তো কাজের ফাঁকে। তো তাদের মুখ থেকে, তাদের মধ্যে একজন স্টুডেন্ট ছিল, তার নাম হচ্ছে ইরফান। তো তার মুখ থেকে এই ঘটনাটা শুনি। তো তোমাদের কাছে আমি ঘটনাটা ভালো করে বলছি, তো তোমরা ডিসাইড করবে যে এটা কতটা সত্যি হলো আর কি। যাই হোক, শুরু করা যাক। তো আমি একদিন পড়াতে বসেছি, তো হঠাৎ করে দেখলাম যে ইরফানের চোখ মুখ খুব একটা সুবিধার লাগছে না। তো আমি জিজ্ঞেস করলাম, কী ব্যাপার, তো শরীরটা খারাপ লাগছে? উত্তর হলো, হ্যাঁ দাদা, একটু খারাপ লাগছে, তো ভালো লাগছে না, তুমি একটু জল টল দাও। জল টল দিলাম। তারপরে আমি বললাম যে ঠিক আছে, আজকে তোর শরীরটা খারাপ, বেশিরভাগ লোকও আসেনি, বৃষ্টি হচ্ছিল বাইরে, তো ছেলেমেয়েরা খুব একটা আসতে পারেনি, ও এসছে, ঠিক আছে আজ চল গল্প করি। তো সবথেকে ইন্টারেস্টিং গল্প তোমাদের মধ্যে যেটা প্রত্যেকেই চাই, সবথেকে ইন্টারেস্টিং গল্পটা শুনতে, সেটা হচ্ছে ভূত বিষয়ক গল্প। তাই আমি দু একটা গল্প বলছিলাম, দিয়ে ও দেখলাম চুপচাপ রয়েছে, মধ্যে একটা ভয় কাজ করছে ওর মধ্যে। তা আমি জিনিসটা এইগুলো লক্ষ্য করি। হ্যাঁ, তোমরা যদি ছেলে মেয়েদের পড়াও তাহলে দেখবে যে এই জিনিসগুলো প্রচণ্ড ক্যাচি হয় আর কি। তারপরে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা সত্যি কথা বলতো যে তোর কি ভূতের কি ভয় লাগছে? একটু হাসালাম জিনিসটা। তো আলটিমেটলি অনেক চাপাচাপির পরে বলতে আর কি আগ্রহ প্রকাশ করলো। আচ্ছা, বাধ্য হলো। এইবার তো ওর মুখ থেকে টোটাল যে ঘটনাটা আমি শুনেছি সেটাই তোমাদের কাছে আমি বলবো। আর বিশেষ কারণে ওদের যে এখানে থাকে ওরা,
সেই পাড়াটাতেই অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটেছে। তো সেইটা বিশেষ কারণে আমি তার যে নামটা বলবো না, যে পার্টিকুলার লোকেশনটা আমি বলবো না। তো ঘটনাটা হচ্ছে ইরফানের বাবারা হচ্ছে বাবা কাকারা হচ্ছে 3-4 ভাই আছে, ওরা পার্টিকুলার জানি না, তবে 3-4 ভাই আছে। বড় ভাই ওরা অ্যাকচুয়ালি পাঠান বংশের, মানে একেবারে আফগানিস্তান থেকে চলে আসা আমাদের বেশি ব্রিটিশ সময়। তো আসার পরে ওরা চূর্ণী নদীর ধারে দিয়ে গিয়ে ওখানটায় বসবাস করে, এবং পার্টিকুলার ওদের নাম বলা যাবে না, ঠিক আছে। তো ওদের নাম অনুসারেই জায়গাটার নাম আর কি, এর চেয়েতে আর বেশি হিন্টস দেওয়া যাবে না আর কি, কারণ বিশেষ কারণ আছে। তো যাই হোক, তো ওরা এখানে বসবাস করে এবং ওদের প্রচুর জমি জায়গা ছিল। তো ইরফানের যে বড় কাকা অর্থাৎ জ্যাঠা, তো তিনি ছিল প্রচণ্ড ভালো স্পোর্টস পারসন। তো খেলাধুলা করতেন, হাইটও ছিল 6 ফুটের উপরে লম্বা, সন্ডালো চেহারা, এবং কি বলবো, খেলাধুলাতে তাকে দেখে সবাই ভয় পেত যখন, এবং যে কোনো খেলাতে তিনি যদি নামতেন তাহলে তাকে দেখে সবাই পালিয়ে যেত ভয়তে, যে ও নেমেছে, ওরে বাপরে খান নেমেছে, খেলবো না। আচ্ছা। তো হ্যাঁ, ওদের জমি জায়গা ছিল। তো জ্যাঠা এবং জ্যাঠার বন্ধুরা সব ওইখানে ঘুরে বেড়াতো জমি জায়গাতে। এইবার ইরফানের যে ঠাকুরদা বলতো যে যাই হোক না কেন সন্ধে বা 8টা-9টার মধ্যে বাড়ি ফিরতে হবে, কেউ বেরোনো যাবে না, বিশেষ করে ওদের যেখানে জমি জায়গা আছে সেইখানটায়। আচ্ছা। তো এইবার এর কারণও কিছু আছে। লোকমুখে, ওখানকার যারা গ্রামের আশেপাশে লোকজন আছে তাদের মুখে শোনা যেত যে রাত্রেবেলা 12:30-1টার পরে ওখানে নাকি একটা লোক আসে। লোকটার হাইট হচ্ছে 6.5 থেকে 7 ফিট, সাদা পোশাকে আসে, এটুকুই তারা দূর থেকে দেখতে পায়, গা থেকে আলো মতন বেরোয়। আচ্ছা। এটুকুই তারা দেখতে পায় কি ঘোড়ায় চড়ে আসে। আচ্ছা। ওই জমিটার ওখানটায় বেসিক্যালি, ওখানটা নদীর কাছেই, ওখানে একটা বট গাছ আছে, ঠিক আছে? ওই বট গাছের ওখানটায় 12:30-1টার সময় ভদ্রলোক আসে এবং রেস্ট নেয়, আর কেউ কাছে যাওয়ার সাহস পায় না যে লোকটা অ্যাকচুয়ালি দেখতে কেমন, অ্যাকচুয়ালি তার কীরকম। দূর থেকে দেখে ওই লোকটা আসে ঘোড়ায় চড়ে, বাস সেটুকুনি, কাছে যেতে কেউ মানে সাহস পায় না, কারণ অত্যন্ত সান্ডালো চেহারা। হ্যাঁ, আর ঘোড়ায় চড়ে আসছে, ঘোড়াটাও বাঁধা থাকে। তো লোকমুখে এরকম জিনিসটা ছড়িয়ে আছে, সবাই ভয়ে ওদিকটা যায় না। আর ইরফানের যে জ্যাঠা, প্রচণ্ড উনি সাহসী, বুঝতে পারছিস, খেলাধুলা করে, সান্ডালো চেহারা, খুব সাহসী। তো ভদ্রলোক একদিন ডিসাইড করলো বন্ধুবান্ধব মিলে যে ঠিক আছে, ওই যে লোকটা রাত্রেবেলা আসে 12:30-1টার সময়, সেই লোকটাকে দেখেই ছাড়বো, কাছ থেকে কি করে, কি বৃত্তান্ত সব দেখেই ছাড়বো। একটা আগ্রহ স্বাভাবিক। হ্যাঁ, এইবার তো তারা বন্ধুবান্ধব মিলে ডিসাইড করলো যে রাত্রেবেলা আজকে 12:30 থেকে, মানে আমরা রাত্রে 11টার সময় চলে যাব, খাবার দাবার সঙ্গে নিয়েছে। ঠিক পাশেই ছিল ওদের জঙ্গল, ওদের নিজস্ব জমিটা কিন্তু ওদের নিজস্বই জঙ্গল। আচ্ছা। তো সেইখানে আমরা লুকিয়ে থাকবো পাশেই, সেখান থেকে আমরা দেখব। তো তারপরে এরকম সবাই মিলে প্রস্তুত, জিনিসপত্র নিয়ে রেডি, যথারীতি তারা ওইখানে গেল। ঘড়িতে দেখছে 11টা বাজে, খুব ভালো কথা, লুকিয়ে লুকিয়ে তারা আড্ডে আর কি মারছে। দিয়ে ওয়েট করতে করতে দেখে 12:30 বাজে। তারপরে ভাবছে যে ঠিক আছে, এই 12:30 তো বেজেই গেছে, এখন তো আসার টাইম হয়ে গেছে, চল রেডি হয়। তা ইরফান বলছে এই সময়ে, যে ইরফানের জ্যাঠা ইরফানকে বলছে যে আমরা ঘড়িতে দেখলাম 12:30 একবার, চোখটা একটু হালকা একটু বন্ধ করেছি, দিয়ে আমরা খুলেছি, দ্বিতীয়ক্ষণে দেখি ভোর হয়ে গেছে। ভোর হয়ে গেছে। আচ্ছা, এই গেল প্রথম দিন।
তারপরের দিন ঠিক করেছে হ্যাঁ একই রকম হলো। ঠিক আছে, ওরা তখনই বুঝতে পেরেছে এটা কীরকম হলো। তারপরের দিন আমার হচ্ছে না ঠিক আছে আমরা আজকেও দেখব। পরের দিন গেছে, আচ্ছা, পরের দিন গিয়ে আবার দেখছে যে 12টা বাজে, ঠিক আছে ওয়েট কর, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। তো কি হয়েছে 12:30 পৌনে 1টার সময় যে কটা বন্ধু ছিল কি হয়েছে সবাই ঘুমিয়ে পড়েছে। দিয়ে আবার উঠে দেখে ভোর হয়ে গেছে। 2 দিন হয়ে গেল। 3 দিনের দিন ওখানে গেছে, অন্য কোনো যে কোনো কারোর পায়ে লেগেছে বা কোনো ছিলা হয়েছে, দিয়ে সেখান থেকে আবার ঘুমিয়ে পড়েছে, দিয়ে উঠে দেখে ভোর হয়ে গেছে। মানে ঘটনাটা শুধু যিনি দেখবে তার সাথেই ঘটছে? তার সাথেই ঘটছে। আচ্ছা, ইরফানের জ্যাঠা। আচ্ছা, এইবার তারপরে যে ইরফানের জ্যাঠা তো মনের মধ্যে কীরকম ভাব কীরকম চলছে যে যতবারই আসে ততবার কেন ঘুমিয়ে পড়ে, রিজনটা কি ঘুমিয়ে পড়া? কোনো ক্যালকুলেশন স্বাভাবিক না, কোনো ক্যালকুলেশন হচ্ছে না এখানে, আর হিউম্যান ক্যালকুলেশনের বাইরে জিনিসটা। হ্যাঁ, বাই দু বাই বন্ধু বান্ধব সমেত বন্ধু বান্ধব দিয়ে তো ইরফানের যে ঠাকুরদা জেনে ফেলে। আচ্ছা, তো জানার পরে এমনি ছোট থেকে নিষেধ ছিল যে রাত্রে 8টা 8:30 পরে ওইদিকে কারোর যাওয়া নিষেধ, তবুও জ্যাঠা গেছে। তো বলছে যে ও জ্যাঠা পাঁচন, এই ঠাকুরদা পাঁচন নিয়ে এসে জ্যাঠাকে এমন মার মারছে কল্পনা করা যাবে না। মেরেই যাচ্ছে, তুই কেন গেছিস ওদিকে, ঠেঙিয়ে সোজা করে দেবো, কেন গেছিস ওখানে। আচ্ছা, তো যাই হোক, তারপরে আর জ্যাঠা ওদিকে আর যেত না, দূর থেকে শুনতো 12:30 1টার দিকে যদি পাশ থেকে আসার কোনো দরকার থাকতো তখন দূর থেকে শুনতো যে ঘোড়ার আওয়াজ, কিন্তু কাছে আর যেত না। আচ্ছা, ঠিক আছে, এইবার বাই দে বাই কী হলো, ওটা তো চূর্ণির ধারেই। তো চূর্ণির ধারে ওইখানটা অনেক জেলেরা মাছ কেনাকাটা সব কিছু করতো জেলেরা। আচ্ছা, সেই জেলেরা দেখলো যে আমার এই জায়গাটা তো ফাঁকা রয়েছে, লোক মুখে শোনে যেখানে একজন আসে যাওয়া নিষেধ, খুব ভালো কথা। তো তবুও কী করলো, জেলেরা ঠিক করলো একটু অ্যারোগ্যান্ট হলো, বুঝতে পারছিস তো, একটু অ্যারোগ্যান্ট। ওরা ডিসাইড করলো যে ঠিক আছে আমি ওখানেই, আমরা ঠিক আছে আমরা যে কটা ঘর আছি 20-25 ঘর, আমরা ওখানেই ছোট ঘর করে থাকবো। বট গাছের পাশে ফাঁকা জায়গা, ফাঁকা, তার পাশে সমাধি আছে, সমাধিস্থল। আর বাঁ দিকে হচ্ছে তোর, বাঁ দিকে নয় ডান দিকে, ডান দিকে হচ্ছে ওই যে জঙ্গলটা বললাম ইরফানরা কাকা যেখানে জ্যাঠা যেখানে লুকিয়েছিল। এইবার তো জেলেরা ঠিক করেছে যে ওই জায়গাটায় বসবাস করবে। তো তারা মোটামুটি ওরকম ছোটোখাটো কুড়ে ঘরটর করে ওখানে বসবাস করতে লাগলো। ঠিক আছে, দিন যায় মাস যায়, ঠিক আছে। হঠাৎ করে ইরফানের আব্বু একদিন ওই দিক দিয়ে যাচ্ছে, দেখে বাড়ি ঘরদোর পুরো শূন্য, ভাঙা, কেউ নেই। ওই যারা জেলেরা থাকবে বলেছিল তারা ওই ঘরগুলো থাকছিল কিছুদিন থাকছিল, মাসখানেকও হয়ে গেল। তারপরে একদিন ইরফানের বাবা ওদিকে গিয়ে দেখে ওরা আর কেউ নেই, ফাঁকা, ঘরবাড়ি ভাঙা, কেউ নেই, ফাঁকা। কাদের কোনো বাচ্চা কাচ্চা থেকে শুরু করে বড় মানুষ কেউ নেই, ফাঁকা, 20-25 ঘর গায়েব। বাবা। তো বহুদিন পর ইরফানের বাবা মাছ বাজারে গেছে, এই চত্বরে মাছ বাজার আছে, মাছ বাজারে গেছে। গিয়ে হঠাৎ করে দেখে ওখানকার জেলেরা যারা ছিল তাদের মধ্যে একজন, আচ্ছা মানে একজনকে পেয়েছে। আচ্ছা, স্বাভাবিক মনের ইচ্ছা হবে যে আমি জিজ্ঞাসা করি, তাই তো ওই ঘটনাটা ঘটলো, কেউ নেই, কি ব্যাপারটা কি ঘটলো। তো ইরফানের বাবা সেই লোকটাকে ধরেছে আলাদা করে, যে তুমি বলো কি হয়েছে। সে বলবে না। তারপরে অনেক চেপে ধরার পরে বলছে ঘটনাটা, যে জেলেটা বলছে যে আমরা যবে থেকে আমরা ওখানে বসবাস করতে শুরু করেছি তবে থেকে দেখছি যে এক একজনের এক এক রকম শরীর খারাপ হচ্ছে। কারোর পা ভেঙে যাচ্ছে, কারোর নানা রকম এমন রোগ হচ্ছে সারছে না। আচ্ছা, তারপরে জল রেখে দিচ্ছে অনেক কটা বালতি সমেত, রাত্রেবেলা রাখছে, সকালে থেকে জল নেই, এতগুলো জল সকালে থেকে নীল, কিচ্ছু নেই। আচ্ছা, তো এই ঘটনাগুলো ওদের মধ্যে ঘটছে,
তো ওরা তখন থেকে ভাবছে যে এরম কেন হচ্ছে, তো জায়গাটা ভালো লাগছে না, আমরা দেখি ভাববো অন্যদিকে যাওয়ার কথা। দিয়ে একদিন রাত্রে তখন 12:30 বাজে, ওরকম গরমকাল, হ্যাঁ, তখন চারিদিকে দেখছে কারেন্ট অফ। নদীর এপারটাও দেখা যায়, রানাঘাটের দিকটাও দেখা যায়, ওপারেও দেখা যায়। তো তখন দেখছে যে রানাঘাটের এই দিকটা টোটালি কারেন্ট অফ, আর ওদিকটাও কারেন্ট অফ। তো গরম, বাইরে বেরিয়েছে সবাই, ঘোরাফেরা করছে আশেপাশে। দিয়ে যে বাড়ি যখন ফিরবে ওরা, তখন দেখে ওদের সমস্ত জায়গায় কারেন্ট অফ, অথচ একটা ছোট্ট ঘর আছে, সেই ঘরে লাইট জ্বলছে। আচ্ছা, একটা ঘরে লাইট জ্বলছে? লাইট জ্বলছে। আচ্ছা। ওরা বলছে কি ব্যাপার, এরকম তো হওয়ার কথা না, চারিদিকে কারেন্ট অফ, এরকম আমাদের ঘরে তো এরকম ইলেকট্রিকের আলো তো চলার কথা না ওরকম। তো ওরা এক পা দুপা করে সেই ঘরের দিকে কাছে এগোচ্ছে। গিয়ে দেখে যে একটা লোক, হ্যাঁ, ওই ঘরটায় নামাজের পাটি পাতা রয়েছে, লম্বা সান্ডাল চেহারা, নামাজ পড়ছে। আচ্ছা। তো নর্মাল মানুষ হলে কি হয়, যে কে লোক ওরকম রাত্রেবেলা রাত বিরেতে ওরকম কি করছে, গিয়ে কাছে যাবে। জেলেরা বলছে ইরফানের বাবাকে যে আমরা কি এগোবো, আমাদের এগোনোর সাহস দাও। 7 ফুট চেহারা, সান্ডালো চেহারা, সাদা পোশাক, গা দিয়ে আলো ঠিকরে বেরোচ্ছে, কোমরে আছে তরবারি, ঘোড়া বাইরে বাঁধা। ভাবতে পারছিস? বলছে আমরা তো কাছে যাব, কি কাছে যাওয়ার সাহস পর্যন্ত আমাদের নেই, ওরকম চেহারা। তো ওরা থমকে দাঁড়িয়ে গেছে সবাই। থমকে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করলো, তারপরে দেখছি যে লোকটা বেরিয়ে আসলো ঘর থেকে। বেরিয়ে এসে ওরা তাকিয়ে দেখে যে ওরকম গা হাত পা দিয়ে তার তো সাদা আলো বেরোচ্ছে, চোখ দিয়ে নীল আলো বেরোচ্ছে। মানে সারা শরীর সাদা, চোখ দিয়ে নীল? চোখ দিয়ে নীল, মাথায় পাগড়ি পরা, পাগড়িটা তখন পরে নিয়েছে। আচ্ছা। এইবার সেই লোক তখন বলছে ওদের দিকে তাকিয়ে, তোরা যদি বাঁচতে চাস তো পালা। সেই কথাটা শুনে ওদের রক্ত পুরো হিম হয়ে গেল। তারপরে যেই ওরা একটু নদীর দিকে তাকিয়ে ওই আবার পুনরায় ঘরের দিকে তাকিয়েছে, কিছু তো হতভম্ব হয়ে গেছে, ভয়ে ভয়ে আশ্চর্য হয়ে সবকিছু মিলিয়ে ওরা হতভম্ব হয়ে গেছে। যেই নদীর দিকে তাকিয়ে আমার ফেরত তাকিয়েছে, দেখে কেউ নেই, ঘরে লাইটও চলছে না, নীল, কেউ নেই, ফাঁকা। পরের দিনকে তারা যেখানে যেমন অবস্থায় ছিল সেখান থেকে তেমন অবস্থায় উধাও। যে যেদিকে যার মামার বাড়ি, যার যেদিকে যেমনই আছে, সে সেদিকে একদম উধাও, কেউ নেই ওর পর থেকে। তো এরকম ঘটনা ঘটেছে। এর মধ্যে কিছু জিনিস বলবার আছে, যে ওইখানে যে বটগাছটায় উনি আসতো, সেই বটগাছের সাথে যে মাঠটা আছে, তো ওই মাঠে যারা খেলাধুলা করে স্টিল নাও এখন, তাদের কারো পা ভাঙে, কারো চোখ নষ্ট হয়ে যায়, নানা ধরনের রোগ। তো ইরফানের বাবা ওখানে খেলতো। তো ওখানে খেলতে খেলতে ইরফানের বাবার পায়ের অ্যাঙ্কেলের যে এখানে শিরাটা থাকে না, শিরাটা ড্যামেজ হয়ে যায়। তো ডাক্তার বলে যে ওটা কোনোদিন সারবে না, পার্মানেন্টলি পা অকেজো হয়ে যাবে। তারপরে ইরফানের বাবা যে ওখানে খেলাটা বন্ধ করে দিল, পা আবার আগের মতন, মানে ওখানে আর যেতে দেবে না। ইরফানের কাকাও এরকম, জ্যাঠা না কাকা, ওখানে খেলতো, সে চোখে বল লেগে এমন হয়ে গেল যে চোখের রেটিনার পুরো বলে নষ্ট হয়ে গেছে, চোখে দেখতে পাবে না, খেলা বন্ধ করে দিল, চোখ ঠিক হয়ে গেল। এরকম প্রচুর অলৌকিক ঘটনা কিন্তু ঘটছে ওখানটা স্টিল এখনো। তো
কি হয়েছিল, ঝড় হয়েছিল কিছুদিন আগে। তো ঝড় হয়ে যাওয়ার পরে ওই গাছটা অনেকটা বেঁকে গেছে। আচ্ছা, ঠিক আছে, বেঁকে গেছে। বেঁকে যাওয়ার পরে তখন কিছু কিছু ওখানকার কিছু সাহসী কাঠুরিয়া ছিল, আবার দূর গাছ বেঁকে গেছে, কেটে আমরা উড়িয়ে দিই, কাঠটা তো কাজে লাগবে। সবাই যারা ওখানকার লোকজন আছে তারা মানা করছে যে তোমরা কেটো না গাছটা কেটো না, কোনোদিনই কেটো না, কারণ ওখানে তোমরা জানো যে এখনও ওই ভদ্রলোক আসে রাত্রেবেলা 12:30 একটায়, তোমরা ওখানে কিছু করার দরকার নেই। শুনবে না, কাঠুরিয়া শুনবে না, কাটবেই। তো একদিন কী করেছে, ওরকম কাঠুরিয়া অ্যাক্স নিয়ে ওই গাছটা কাটতে গেছে। তো বলছে যারা লোকজন ওখানে দেখছে, বলছে যে প্রথম কোপটা দিল গাছ থেকে তো রস বেরোয়, বলছে সাদা রসটা বেরোনোও সারা, আর মুখ দিয়ে গাছলা উঠে মরে যাওয়া সারা। একটা কোপ মারার সঙ্গে সঙ্গে কোপ মারলো গাছটায়, গাছ থেকে সাদা যে আঠা টাইপের বেরোয় না, আঠা বেরোয় না, বলছে সেটা বেরোনোও সারা, আর ওর মুখ দিয়ে গাছলা উঠে মরে যাওয়া সারা। তো এই আর কি ঘটনা। তো সেখানটা এখন মেলা হয়, এই কানাফ কি একটা ঘোর ফকিরের বলে এরকম একটা করে মেলা হয় সেই মাঠটা এখন প্রত্যেক বছর। তো এখনও তা সেই ভদ্রলোক আসে, 12:30 আসে, কেউ থাকে না ওখানে, একমাত্র ওখানে কিছু জল প্রকল্পের একটা লোক আছে, সে রাত্রেবেলা কাঁপতে কাঁপতে রোজ শোনে ঘোড়ার আওয়াজ, ঘুমিয়ে পড়ে মনে ভয় নিয়ে। তো এটাই ঘটনা ছিল, আশা করছি সবার ভালো লেগেছে। এবার আমরা চলে যাব দ্বিতীয় ঘটনায়। তার আগে সকলকে বলবো যে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, যারা নিউ লিসেনার আছো অথবা যারা পুরনো লিসেনার আছো, যারা এখনও পর্যন্ত আমাদের অজানা সত্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আজকের এপিসোডটিকে লাইক করো, আজকের 100 নম্বর এপিসোডটিকে। এবং আপনারাও যদি ঘটনা পাঠাতে চান, তার জন্য আপনারা ডেসক্রিপশনে একটা মেল আইডি দেখতে পাবেন, সেখানেও আপনারা মেল করে ঘটনা লিখে পাঠাতে পারেন। এছাড়াও আমাদের অজানা সত্যের ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা আমাকে ফলো করতে পারেন এবং আমাকে মেসেজ করে ঘটনা লিখে পাঠাতে পারেন। আপনাদের ঘটনাও আমাদের অজানা সত্যে শোনানো হবে। আরেকবার মনে করিয়ে দিই, যিনি আজকে ঘটনা বলছেন তার একটি চ্যানেল রয়েছে পিএইচডি ভাই নামে, তো অবশ্যই সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো এবার আমরা চলে যাব দ্বিতীয় ঘটনায়। এবার আমরা দ্বিতীয় ঘটনাও শুনে নেব তার মুখ থেকে। তো শুরু করছি দ্বিতীয় ঘটনা। তো দ্বিতীয় ঘটনায় আমরা চলে আসি। তো আজকের যে ঘটনাগুলো বলছি সেগুলো প্রত্যেকটাই কিন্তু একদম সত্যি ঘটনা। মানে আমার একদম, তোমরা বুঝতে পারছো, একটা ছাত্রের কাছ থেকে শুনেছি। আর এই দ্বিতীয় ঘটনাটি যেটা তোমাদের সামনে আমি তুলে ধরবো, সেই ঘটনাটি আমার মায়ের মুখ থেকে শোনা। মায়ের বাড়ি ছিল বনগাঁর ওই দিকে, মানে আমার মামার বাড়ি। আচ্ছা। তো মায়ের তখন কত বছর বয়স হবে, মা তখন 5-6-এ পড়ে। তখনকার ঘটনা মা আমাকে বলছে। আমার দাদু সম্পর্কে একটু বলে রাখি। আমার দাদু এমন একজন মানুষ ছিলেন যিনি সারা জীবন ডাক্তারি করেছেন এবং তিনি বিভিন্ন রকমের মানুষের জিন ছাড়ানো থেকে শুরু করে এই জিনিসগুলো তিনি করতেন। প্রচুরবার হজ করেছেন। আচ্ছা। 14-15 বার হজ করেছেন তিনি। তো তার প্রচুর ফলোয়ার ছিল। স্টিল মেলা হয় আমার মামার বাড়িতে, তার মৃত্যুবার্ষিকী হিসাবে মেলা হয় ওখানে। আচ্ছা। তো এত বড় ইনফ্লুয়েন্সিয়াল মানুষ ছিলেন, আমি নাম বলছি না। তো মা ছোটোবেলার ঘটনাটা হচ্ছে যে খুবই ছোট, আর তার মায়ের অনেক বন্ধু বান্ধব ছিল, তারা সবাই এসে উঠোনে ওখানে খেলাধুলা করতো। বাড়ির বাইরে তো যাওয়া নিষেধ। মুনেদি বাড়িতে আগে কেমন ছিল যে খুবই কড়া স্ট্রিক্ট, বাড়ির বাইরে যাওয়া নিষেধ। তা আবার বাড়ির খেলাধুলা তখন করতো যতক্ষণ পর্যন্ত বাবা বাইরে আছে, কাজে আছে। তো বিকেলবেলা আমার ঠাকুরদা কেন বলছি, বিকেলবেলা আমার দাদু তো চেম্বারে যেত, সেই সময়টা আমার মা খেলার সুযোগ পেত। তো বন্ধু বান্ধব মিলে ওখানে খেলাধুলা করতো। তো মায়ের খুব একটা চেনা জানা
একজন বন্ধু ছিল, তার নাম ছিল সুনীল। আচ্ছা, শুনি। সুনীল তো অনেক দিন ধরে লক্ষ্য করছে যে সুনীল খেলতে আসছে না। ব্যাপারটা কি? তখন সুনীলের যারা বন্ধু বান্ধব আশেপাশে বাড়ি আছে তাদেরকে জিজ্ঞেস করছে যে আমার মা জিজ্ঞাসা করছে যে আচ্ছা সুনীল আসছে না কেন, সুনীলের কি হয়েছে? তো তারা বলছে সুনীলের না শরীর খারাপ, সুনীল না জ্বর এসছে। দিয়ে অনেক দিন পর তারপর দেখছে আবার সুনীল খেলতে এসছে। সুনীলের চোখ মুখ শুকানো, চোখের তলায় কালি, শুকিয়ে একদম পুরো কাঠ মতন হয়ে গেছে। মা জিজ্ঞেস করছে আচ্ছা সুনীল তুই খেলতে আসছিস না কেন বলতো, তো ব্যাপারটা কি? আমি শুনছি তো শরীর খারাপ, তো ব্যাপারটা কি? সুনীল তখন কি বলবো, আদো আদো কণ্ঠে বলছে যে জানিস তো আমার না শরীর খারাপ, আমি না বাঁচবো না। তখন মা বলছে আচ্ছা কি এমন হলো যে তোর এমন হয়েছে, জ্বরে হয়েছে, এটা ঠিক হয়ে যাবে তাই না, কিন্তু বাঁচবে না বলছে, এরকম বলছে। এরকম জিনিসটা কি বলছে, আমার না কটা দিন ধরে কেউ মনে হচ্ছে কি যে আমি যেখানে অনেক মানে স্বাভাবিক বলবে না বাচ্চা, তখন মা একটু চেপে ধরে আতে তখন বলছে যে জানিস তো আমি না শুয়ে থাকি বাড়িতে, বাইরে থেকে কে আমার সবসময় ডাকে, শুয়ে থাকি তবুও দেখি ডাকছে আমায়। সেদিন আমি মাঠে গেলাম, মাঠেও দেখি আমায় কেউ যেন ডাকছে। তারপরে আমার মা বলছে আরে ওরম কোনো ব্যাপার না, তোর ওসব মনের ভ্রম, এসব কোনো ব্যাপার না, হ্যাঁ তুই এসব বাদ দে দিনি, এসব তুই চ তো ডাক্তার দেখাবো চ, আমার বাবা আসবে তো ডাক্তার দেখাবো। তো সুনীল একটু শান্ত হয়ে বলছে না না জানিস না আমি না ডাক্তারখানাতেও গেছি, আমি হসপিটালে ভর্তি ছিলাম, বনগাঁ হসপিটালে। আচ্ছা। তখন মা বলছে তা হসপিটালে গেলি তো ঠিক হলো না, কি হলো হসপিটালে গেলি তো? বলছে যে জানিস তো, সুনীল বলছে যে জানিস তো আমি না ডাক্তার ওষুধ ফষুধ দিল, সব খেলাম, ভালো করে খেলাম, ভালো খাওয়া দাওয়া করলাম, রাত্রেবেলা শুয়ে আছি, দেখছি যে আমি যেখানে বেডে শুয়ে আছি তার সাথে জানলা রয়েছে, জানলার বাইরে একটা গাছ রয়েছে, সেই গাছ দিয়ে গাছ ঝাড়া দিচ্ছে কি একজন রাত্রেবেলা, গাছ ঝাড়া দিচ্ছে আর শুধু বলছে সুনীল তোকে আমি নিয়ে যাব। আচ্ছা, বুঝতে পেরেছি। সুনীল তোকে আমি নিয়ে যাব বারবার বলছে, গাছ ঝাড়া দিচ্ছে আর বলছে আমি তো বুঝতেই পারছি না কিছু কি হচ্ছে আমার সাথে, আমি তো বুঝতেই পারছি না, আমি মানুষজনকে ডেকে ডাকাচ্ছি, মানুষজন কিছু বুঝতে পারছে না ওখানকার যারা ছিল, কিন্তু মানুষজন যেই চলে যাচ্ছে সেও আসছে, এসে আমার না বলছে বারবার করে আমি তো নিয়ে যাব। বুঝতে পেরেছি। তো তখন আমার মা বলছে তুই সব ভাবিস নে, আমার বাবা আসুক, আমার বাবা তোকে ঝাড়িয়ে দেবে, ঠিক আছে ঝাড়িয়ে দেবে, তোর সব ভাবিস নে, কোনো অসুবিধা নেই। তো তারপরে আসেনি সুনীল, কিন্তু আসেনি তারপরে আর। আচ্ছা, আর কোনো খবর নেই, আর ওর খবর নেই। তারপরে সুনীলের খবর আবার মা নিচ্ছে যে কি হলো, ওর কি খবর হলো, কোথায় কি সারলো কিনা। তখন আশপাশের লোকজন আবার বলছে যে সুনীলের জ্বরটা নাকি ছাড়ছে না, সে নানা রকম ওষুধ ফষুধ দেখানো হচ্ছে, ডাক্তার দেখানো হচ্ছে আশেপাশে, আমার দাদুর কাছে কিন্তু আসেনি, সুনীলের জ্বর ছাড়ছে না। তারপরে একদিন সুনীল কি হয়েছে, সুনীল ঘুম থেকে উঠেছে, মাকে বলেছে মা ভাত খাবো, ঘুম থেকে উঠে। তা মা বললো ঠিক আছে ভাত খাবি তো দেয়, আমি রান্না করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। সকালে বেসিক্যালি গ্রামের দিকে কি খাই, পান্তা ভাত খাই, ও বলছে না আমি গরম ভাত খাবো। তোর মা এক হাঁড়ি ভাত চাপিয়েছে, সেই ভাতও খেয়েছে, পুরো এক হাঁড়ি খেয়েছে। আচ্ছা, ভাবতে পারছিস? বুঝতে পারছি। খেয়ে ও বললো মা আমি একটু মাঠে যাব, দিয়ে ও মাঠে চলে গেছে। মাঠে গিয়ে ঘুরে তারপরে সুনীল দুপুরবেলা বাড়ি এসেছে। বাড়ি এসে সোজা মায়ের কাছে
চোখ মুখ লাল, ঘাম ঝরছে। বলছে, মা তুই আমার এ কথা কেন বললে? মা বলছে, কি বললাম সোনা, আমি তো কিছু বলিনি, এ তো বাড়ি রয়েছে, আমি কিছু তো বলিনি। সুনীল বলছে, না মা, আমি মাঠে গেলাম, তুমি ছিলে, তুমি আমার ডাকলে, ডেকে তুমি আমার এ কথা কেন বললে? বলে, কি বললাম, আমি তো মাঠে যাইনি, কি বললাম আমি? বলে, তুমি কেন বললে যে সুনীল তুই বিষ খেয়ে মরতে পারিস না কেন? তো ওর মা তখন শুনে হাওয়া করে কাঁদছে। সুনীল তুই কি বলছিস, আমি তো ওইখানেই কাজই করছি সকাল থেকে, আমি মাঠে যাব তো দূরের কথা, আমি তো কোথাও বের হইনি। তো সুনীল বলছে, না তুমি আমায় বললে, তুমি আমায় ডেকে বললে যে তুই কেন বিষ খেয়ে মরতে পারিস না, কেন বললে তুমি এ কথা? সুনীলের মা তো কেঁদে কেটে একাকার, পাড়ার লোকজনকে ডেকেছে যে আমার ছেলে তাকে এরকম বলছে। তারপরে সন্ধ্যা হয়ে আসলো, একটু তাও পরিবেশ শান্ত হয়েছে। তো 2-1 দিন গেল, মা তো মাঝে মধ্যে এরকম বলছে যে কান্নাকাটি করেছে, মাঝে মধ্যেই এরকম চিন্তা করছে যে আমার ছেলেটা কি, আমি তো এরকম কিছু বলিনি। 2-3 দিন গেল, সুনীলের জ্বরও সেরে গেল। ঠিক আছে, ভালো কথা, সুনীল ভালো হয়ে গেছে। এইবার সেই সুনীল মঙ্গলবারের হাটে, বনগা হাটে তখন হাট হতো, মঙ্গলবারের হাটে গিয়ে বিষ কিনে সেই বিষ খেয়ে সন্ধেবেলা বাড়ি এসেছে। বিষ খেয়ে বাড়ি এসেছে? এসে মাথা ঘুরে পড়ে গেছে, আর মা গিয়ে দেখে মুখ দিয়ে গ্যাজলা বেরোচ্ছে, মা হাও করে কাঁদছে। খুবই একটা খুবই ডিস্টার্বিং। তারপরে আমার দাদু তখন বলেছিল যে তোমরা আমায় আগে কেন নিয়ে আসোনি, তোমরা যখন এসে আমাকে বললে তখন অনেক দেরি হয়ে গেছে। তো এই একটা খুবই ছোট কিন্তু লোমহর্ষক ঘটনা। ছেলেটা তারপরে মারা গেছে? ছেলেটা মারা গেল। তারপরে তোর মা এখন মনে হয় মারা গেছে। তো আমার মা বলে যে প্রত্যেক দিন এসে কাঁদবে ছেলের জন্য। আচ্ছা, তো জিনিসটা কি, কে ওকে ডাকতো, কে ওকে বললো বিষ কেনার কথা, কে ওকে হসপিটালে গাছ ধরে নাড়িয়ে ডাকলো? তোমাদের কি মনে হয় মানুষ সে? তো খুবই অসাধারণ একটা ঘটনা আমরা শুনে নিলাম আমার দাদার মুখ থেকে। আশা করছি আপনারা ভয় পেয়েছেন, আমি তো ভয় পেয়েছি, আমার গায়ের পশম দাঁড়িয়ে গেছে শুনে। তো আশা করছি আপনারাও ভয় পেয়েছেন। তো এবার আমরা চলে যাব তৃতীয় ঘটনায়। আমরা তৃতীয় ঘটনাটাও তার মুখ থেকে শুনে নেব। তৃতীয় ঘটনাটা খুবই স্পেশাল ঘটনা, আমি এপিসোডের আগেই বলে দিয়েছি, কারণ তৃতীয় ঘটনাটা তার নিজের সঙ্গে ঘটেছে। ঘটনাটি শুনবার পর আপনারাই ভেবেচিন্তে ডিসাইড করুন যে ঘটনাটা কেমন ঘটনা। শুরু করছি আমরা তৃতীয় ঘটনা। তো জেনে নিন তার মুখ থেকে যে তার সঙ্গে কি ঘটেছিল, কেন ঘটেছিল। শুরু করছি। তো তৃতীয় ঘটনাটা আমি তোমাদেরকে শোনাই। তো আমি তখন মাস্টার্স কমপ্লিট করেছি। আমি মাস্টার্সে থাকাকালীনই আমি আমার সাবজেক্ট জুলজি, তো সাবজেক্ট কিন্তু অনার্স পড়াতাম। 2টি ছেলে আমার কাছে পড়তে আসতো। তো এবার যেহেতু বয়সের ডিস্টেন্সটা এতটাই কম, তো স্যার হওয়ার চাইতে বন্ধু হয়ে যাওয়া বেশি হয় আর কি। তো সেটাই হয়েছিল, ওদের সাথে বন্ধু মতন হয়ে যাওয়া, আড্ডায় আর কি মারা, হ্যাঁ। তো সেই জায়গাটা তৈরি হয়ে গেছিলো, সেটা দিয়ে সম্পর্কের সূত্রপাত হয় এবং সেটা একদমই পারিবারিক সম্পর্ক মতন হয়ে যাওয়া হয়, যে তাদের বাড়ি থেকে আমাদের বাড়িতে আসছে, আমাদের বাড়ি থেকে আমরা যাচ্ছি, এবং তার নাম গোপাল দিচ্ছি আমি, নাম অ্যাকচুয়াল নাম বলছি না। তো গোপাল নাম ছিল তার।
তো গোপালের বাড়িতে যেতাম, আর একটা বিশেষ কারণে যেতাম, কারণ ওরা বাঙাল। তো আমি কাউকে ছোট করছি না, বাঙালরা কিন্তু রান্না ভালো করে। তো বেসিক্যালি লোভেই যেতাম। তো তো গোপালের বাড়িতে ওর মা অসাধারণ রান্না করতো এবং লোভেই যেতাম। তো ভালো কথা, খুব সুসম্পর্ক গড়ে উঠেছে। হ্যাঁ, তারপরে হঠাৎ লকডাউন হলো। 2020 লকডাউন হলো। লকডাউনের সময় সবার সাথে ফোনেই কন্ট্যাক্ট হতো, কারণ বাড়ির বাইরে তো যেতে পারতাম না, পুলিশ থাকতো সব দিকে, নজর রাখতো। বেরোলে ওই রাত্রে 11টার দিকে একটু বেরোলাম, ফাঁকা, পুলিশও নেই, তখন একটু জাস্ট ঘুরে ফিরে চলে আসতাম। কারণ একটা আমরা তো ওইভাবে ঘরের মধ্যে থাকা তো সম্ভব নয়। তো যাই হোক, তো এইরকম খোঁজ খবর চারিদিকে নিচ্ছি। ওর গোপালের যে বন্ধু আর একটা ছিল অমল, অমলের সাথে ডেইলি বেসিসে কথা হতো। তো অমল বলছে যে দাদা জানো তো, গোপালের না কোনো খবর পাচ্ছি না। গোপালের মা আমাকে ফোন করে বলছে যে গোপাল নাকি কী সব করছে, কোনো মুডের কোনো ঠিক নেই, সবেতেই রাগ, কোনো যেটাকে বলে অর্গানাইজেশনের অভাব। বেসিক্যালি কী করছে, কোনটা কী করছে, কী বলছে, কোনো ঠিক নেই। গোপালের মা নাকি অমলকে বলছে যে তোমরা এসো, দাদাকেও নিয়ে এসো, দেখে যাও ছেলেটার কী হলো, ছেলেটা তো পাগল মতন পাগলামি করছে, কিছু তো বুঝতে পারছি না জিনিসটা কী হলো। তো অনেক আমাকে ফোন করেছিল, তো আমাকে ফোন করে বলছে যে তুমি এসো, ছেলেটার কী হলো, আমি তো বুঝতে পারছি না, তোমরা আসছেও না, লকডাউন হয়ে গেছে। তো একদিন আমি অমলকে ডাকলাম, ডেকে বললাম চ আজকে ঘুরেই আসি ওর বাড়ি থেকে। তো তখন দুপুরবেলা মাস্ক টাস্ক পরে ভয়ে ভয়ে স্যানিটাইজ করে গেছি, গিয়ে ওর বাড়িতে গেলাম। দিয়ে ওদের ছিল তলায় 2টো ঘর, জয়েন্ট ফ্যামিলি, আর ছাদের উপরে 2টো ঘর, সেটা তৈরি হয়নি, জাস্ট ইট গাঁথা রয়েছে, ছাদটা করা রয়েছে। তো বেশিরভাগ সময় নাকি ওর মায়ের কাছ থেকে যেটুকু শুনলাম, বেশিরভাগ সময় কিন্তু গোপাল ছাদের উপর কাটাচ্ছে এবং ওই ঘরটাতে কাটাচ্ছে। তো রাত্রেবেলাতেও নাকি ওই ঘরটাতে থাকছে, রাত্রে 12টা 1টা 2টো অবধি। নিজের ঘরে ফিরছে না। তো এমন সেটা তো অসুবিধা কী আছে, প্রাইভেসি থাকতেই পারে মানুষের জীবনে, তাই না? তো আমি কাকিমাকে একটু হালকা করে বোঝালাম, বললো সেটা নয়, তোমার বন্ধু যেমন মানে কেমন যেন করছে, হ্যাঁ, যেটা ওর স্বভাবের বাইরে। তো আমি গোপালকে ডাকলাম, অমলকে নিয়ে উপরের যে দোতলার ঘরটা, সেই ঘরটায় গিয়ে বসলাম। তো এর মধ্যে একটা জিনিস বলি, যে তোমরা যারা জানো না তাদেরকে বলছি, যে যখন জিন কাউকে ভর করে তখন তুমি সবার আগে দেখবে তার চোখ। যদি তোমাদের দেখার ক্ষমতা থাকে তাহলেই তোমরা বুঝতে পারবে, যাদের দেখার ক্ষমতা আছে তারাই বুঝতে পারবে, যে ওদের চোখ দেখবে কোথাও স্থির নেই, কোনো একদিকে দেখছে সেরকম না, চারিদিকে আলোক ফুলুক করে দেখছে, আলোক ফুলুক করে এদিক ওদিক বাদিক ডান দিক, কোনো ঠিক নেই, দেখছে। আচ্ছা, আমি ওকে বসিয়ে ওর চোখ দিকে তাকিয়ে ধরে ফেলেছি। আমি চুপ হয়ে গেলাম। ও তাকানো স্বাভাবিক নয়, ওদিকে আলোক ফুলুক করে তাকাচ্ছে চারিদিকে। আর এই জিনিসগুলো আমি খুব পরিচিত, কারণ তোমাকে দ্বিতীয় ঘটনায় আমি বলেছি যে আমার দাদু যেহেতু প্রচুর ছাড়াতো জিন ফিনগুলো, তো সেহেতু এই জিনিসগুলো আমি দেখে খুব অভ্যস্ত ছোটোবেলা থেকে, তা আমি দেখেই চিনে ফেলেছি। তারপরে আমি জিজ্ঞেস করছি যে তোর কি হয়েছে, বলছে দাদা কিছুই ভালো লাগছে না, লাইফে ফ্রাস্ট্রেশন। আমি বলছি ফ্রাস্ট্রেশন তো থাকতেই পারে লাইফে, তাই না? কোন লোকটা নেই যে লাইফে বড় হওয়ার চেষ্টা করেছে, বড় হয়েছে, তার লাইফে ফ্রাস্ট্রেশন ছিল না? এগুলো সবই পজিটিভলি লাইফে কাজে লাগানো যায়। তো আমি একটুখানি বেশ বললাম ভালো করে, হ্যাঁ, যেহেতু একদিক দিয়ে দাদা যেমনি হয় তেমনি একদিক দিয়ে স্যারও হয়, স্যারটা বড় কথা নয়, কিন্তু বন্ধু হয়েও তো পাশে দাঁড়ানো যায়। বললাম, কিন্তু আমার চোখটা দেখে আমি কিন্তু চমকে আছি।
চারিদিক নাড়া 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 কোনো নাড়াচাড়া রকম করছে। চোখে স্থিরতা নেই, তুই দেখলে বুঝতে পারবি। একটা অস্থির চোখ সেটা আলাদা, হুম। কিন্তু ওই চোখ আলাদা, রক্তহীন করা চোখ, কোনো স্থিরতা নেই। অনেক আমি বললাম কী হয়েছে, ভালো কথা। এখানে একটা পয়েন্ট আমি বলে দিই, যখন ওর ঘরে ঢুকছি উপরের দোতলায়, ঘরের মাঝখানে দেখি ছাই রয়েছে, আচ্ছা। ছাই রয়েছে, কিছু একটা পোড়ানো ছাই। ওই ঘরটায় সাইডে পুজোর ঘর, অ্যাকচুয়ালি পুজো টুজো করতো ওরা। ছাই রয়েছে মাঝখানে। আমি জিজ্ঞেস করলাম ছাই কোথা থেকে আসলো? বলছে দাদা, সে বলছি প্রথমে বলছে না, এবার আমি ভালো করে ওকে ঠান্ডা করালাম, দিয়ে ওর কাছ থেকে শুনছি। বলছে দাদা জানো ফ্রাস্ট্রেশন হচ্ছে, নানা রকমের জিনিসগুলো ঘাটছি, ফোনগুলো, বইপত্র। আর আমি কী ফোনে ঘাটছিস? বলছে দাদা জানো এই ব্ল্যাক ম্যাজিক, ডার্ক ম্যাজিক, কালো জাদু। কালো জাদু যেটাকে, বাবা। সেইগুলো জিনিসপত্র না আমি ঘাটছি, জানো তো। আমি বলছি ঘাটছিস মানে কী করছিস? বলছি দাদা জানো এখানে না অনেক কিছু লাগে। আমি বলছি কী লাগে? বলছে যে রক্ত লাগে, তারপরে শূকরের হাড্ডি লাগে, বা বা হৃৎপিণ্ড যেটাকে বলে, ঠিক আছে, সেই জিনিস লাগে। বাবা। এরকম অনেক কিছু বললো, মাথার খুলি ফুলি হ্যান ত্যানে অনেক কিছু বললো যে সেগুলো লাগে, জানো তো সেগুলো পাচ্ছি না, তাই ভালো করে করতে পারছি না। আমি বললাম যে প্রথম কথা এটা তো পুরোপুরি নিষিদ্ধ জিনিস, হ্যাঁ, এবং মানে ক্ষতি ছাড়া কিছু হয় না, এবং যারা এটা করবে তারা কোনোদিনই, অ্যাকর্ডিং টু মাই রিলিজিয়ান, কোনোদিনই প্যারাডাইসে যেতে পারবে না, একদম নিষিদ্ধ। স্বর্গে কোনোদিন যেতে স্বর্গে পারবে না। কোনোদিন যেতে পারবে না, একদম নিষিদ্ধ। তো এই জিনিসগুলো করছে। আর আমার না একটা সিক্স সেন্স কাজ করে, যখনই ঘরের মধ্যে আমি ঢুকেছি আমি সেন্স করছি যে সামথিং ইজ রং, এবং সেটা ছোটোখাটো জিনিস নয়, ভালো রকম এনভায়রনমেন্ট আলাদা, বাতাসের গন্ধ আলাদা, হ্যাঁ, জিনিসপত্রগুলো আলাদা রকম লাগছে। ওই ঘরে আমি এর আগেও ঢুকেছি, বহুবার গল্প করেছি, পুরো এনভায়রনমেন্ট আলাদা, আর ওর চোখ ঠিক নেই। আমি তো ধরে ফেলেছি পুরো জায়গাতে কিছু সামথিং ইজ রং। খুবই ক্রিপি একটা বিষয়, মানে ক্রিপি একটা বিষয়। মানে তোমরা যারা সেন্স, এই সেন্স করার ক্ষমতা সবার থাকে না, যারা সেন্স করতে পারো, ঠিক আছে, তো আমি সেন্স করেছি জিনিসটা। মানে ঘরের মধ্যে ঢুকে ঘরের মধ্যে একটা আলাদা একটা আলাদা স্যাঁতসেঁতে, একটা আলাদা গন্ধ পাওয়া, তারপরে তার চোখগুলো এদিক ওদিক করা, খুবই ক্রিপি জিনিস, খুবই ক্রিপি জিনিস। সামনে থেকে দেখলে যে কেউ ভয় পাবে, যে কেউ যার মানে ভালো লাগবে না, হ্যাঁ, সে এমনি বুঝতে পারে। এইবার তারপরে বলছে যে দাদা জানো এই জিনিসগুলো আমি করছি, খবরদার তুই যেখানে যে অবস্থায় আছিস সেই জিনিস করা সেখানে বন্ধ কর। না দাদা ফ্রাস্ট্রেশন লাগছে। আমি ফ্রাস্ট্রেশন সবার জীবনে আছে, তার মানে তুই এসব করবি? বলছে না দাদা, আমি বলছি সব একদম বন্ধ কর। তো তখন একটু আমার সাথে ওপেন হয়েছে যেহেতু, তখনও বলছে দাদা জানো আমি রাত্রেবেলা ঘরের মধ্যে শুয়ে থাকছি, সবাই এক ঘরে থাকে ওরা, তো ঘরের মধ্যে আমি লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকছি, তখন বলছে আমি না শব্দ শুনছি। যে কিসের শব্দ শুনছিস? বলছে ঘরের আশেপাশে কে যেন না হেঁটে বেড়াচ্ছে সবসময়। আমি বলছি যে সেটা তো তোর যেহেতু জয়েন্ট ফ্যামিলি, মানুষজন কাকার হতে। বলছে না রাত্রে 12:30 একটার সময় সবসময় হেঁটে বেড়াচ্ছে। তারপরে জানো দাদা, একদিন আমি শুয়ে আছি, দেখি বুঝতে পারছি যে কে বেশ আমার ঘরের মধ্যে হেঁটে বেড়াচ্ছে। আমি না খোলার চেষ্টা করছি লেপটা, কম্বলটা, আমি না খোলার চেষ্টা করছি কম্বলটা, কিন্তু পাচ্ছি না। কে বেশ হেঁটে বেড়াচ্ছে আমার পাশ দিয়ে, আমার কানের পাশ দিয়ে, আশেপাশে চারিদিকে হেঁটে বেড়াচ্ছে। তা আমি বুঝে গেছি যে কি ঘটনা ঘটেছে এবং কাকে ও প্রবেশ করাচ্ছে, কাকে ও টেনে এনেছে। তারপরে আরও বলছি তখন
ওর বাড়ির সামনে না একটা নিম গাছ আছে। তো তখন ওই নিম গাছের কথা নিজের মুখ থেকেই তুলছে যে জানো তো ওই নিম গাছে না একজন থাকে। বলছে কী থাকে? বলছে জানি না, কি বেশ থাকে। ওই নিম গাছে না ছোটোবেলায় কান্নার আওয়াজ শোনা যেত, এখন কান্নার আওয়াজটা শোনা যায় না, কিন্তু কে বেশ থাকে। তো এই ঘটনাগুলো আমি শুনলাম। তারপরে সবচেয়ে আশ্চর্যজনক জিনিসটা শুনে গল্পগুজব করলাম, অন্যান্য বিষয়ে গল্পগুজব করলাম করে যখন আমি বাইরে বেরিয়েছি, ওদের দোতলার পায়ের সামনে যেদিকে নিম গাছ আছে সেই দিকটা একটু ফাঁকা আছে দোতলাতেই। আমি সেই দিকে এসেছি, যেই নিম গাছটা দেখছি ভালো করে, দেখে আমি পিছনের দিকে তাকিয়েছি, যে তাকিয়ে পুরো হতভম্ব হয়ে গেলাম। তাকিয়ে দেখি যে একটা সিম্বল করা ওই দেয়ালে। সিম্বলটা তোমরা যদি চেনো, যে সিম্বলটা হচ্ছে অনেকটা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মতন, দুটো টায়ার দিয়ে করা, মাঝখানটা মানে যেরকম হয় ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, ঠিক সেরকম করে টায়ার ফায়ার দিয়ে কাগজপত্র দিয়ে করা রয়েছে। আমি তো বুঝতে পেরেছি যেটা একটা রিচুয়াল, ম্যাজিক, কালা জাদুর একটা রিচুয়াল, একটা চিহ্ন। এবং ও যেটা করছে সেটা হচ্ছে আমাদের এই যে নর্মাল পৃথিবীর সাথে ওই ওয়ার্ল্ডের একটা গেটওয়ে করছে, মানে একটা অলরেডি পোর্টাল তৈরি করছে। পোর্টাল যাকে বলে, পোর্টাল তৈরি করছে, ওই দুনিয়া থেকে এই দুনিয়া একটা পোর্টাল তৈরি করছে। যেখানে আমার একটা কথা বলার ছিল, আমি অনেক জায়গায় শুনেছি যে আমাদের মানুষদের একটা জগৎ আছে এবং আমাদের জিন এই যে জাতিটা রয়েছে এই জাতিরও একটা আলাদা জগৎ আছে। এবার এখানে আমরা জানতে পারছি যে ছেলেটি আমাদের এই জগতের সাথে সেই জিন জগতের একটা কানেকশন তৈরি করছে, মানে একটা যোগাযোগ ব্যবস্থা যাকে বলে সেটা করছে। সমস্যা হচ্ছে যে ও গেটটা ওপেন করছে এবং সেখান থেকে কেউ ওর সাথে কমিউনিকেশন করাও শুরু করেছে। জিন হয়তো ওকে প্রবেশ করতে পারছে না ওর মধ্যে, কিন্তু কমিউনিকেশন করা শুরু করেছে। তো আমি ওকে ডেকে বলছি, এটা কে করেছে বল। আচ্ছা, আরে কাকা করেছে, কাকা কি জানি এইসব জিনিসপত্রগুলো রেখেছে। বলছে না, কাকা করেনি, এটা কে করেছে বল। বলছে আমি জানি না ঠিক। আমি বুঝতে পারলাম এই যে সাইন যেটা ও করেছে এটা অবচেতন মনেও করেছে জিনিসটা, কারণ কোনো কাকা কোনো কেউ ওই সামনে ওইখানটা যায়ও না, কেউ ওই যে ওইখানে গিয়ে কেউ থাকেও না, একমাত্র ওই থাকে। সোজা অমলকে ডেকে বললাম, অমল চল বাড়ি চল, আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। অমল দেখি একদম আমার মতন লম্বা, হ্যাঁ, চেহারাও ভালো, একদম গুটিসুটি মেরে রয়েছে। অমলকে নিয়ে আমি কাকিমাকে বললাম, কাকিমা আমি আর থাকবো না, প্রয়োজন আছে, যেতে হবে। কাকিমা তো মনে বিষণ্ণ ভাব একটা, যে তোমরা দেখো ছেলেটা কী হলো, তোমরা যা করার করো। এইবার তো আমি অমলকে নিয়ে সোজা বাড়ি। রাত্রে তখন, সেদিনই ঘুমাচ্ছি আমি, রাত্রে তখন 3:30। অমলের ফোন, দাদা চোখের পাতা একটাও ফেলতে পারিনি, ঘুমাতে পারছে না। কেন অমল, এরকম করলে তো হবে না, তবে ঘুমাতে হবে, সব নিয়ে ভয় পাওয়ার মতন কিছু নেই। বলছি না দাদা, আমার ঘরে জানো একটা বাঘের ছবি আছে, আমি তাকিয়ে রয়েছি, মনে হয় না বাঘের ছবিটা চলতে শুরু করেছে। আমি বললাম, দেখ এটা হ্যালুসিনেশন হচ্ছে, এটাতে ভয়ের কিছু নেই। অমল বলছে, দাদা গোপালের জিনিসটা ভালো লাগলো না। আমি বলছি, ভালো তো আমারও লাগলো না। দিয়ে বলছে যে সারা রাত আমি ঘুমাতে পারছি না। আমি বললাম, এরকম করলে হবে না, ঠিক আছে তুই চুপচাপ ঘুমিয়ে পড়। ঘুমিয়ে পড়তে পারলো না ভোর অবধি হচ্ছে আমার সাথে কথা বললো। দিয়ে
তখন 11টা বাজে। গোপালের মা অমলকে ফোন করেছে। এইবার আমি বলতে না করেছিলাম যে অমল বলবি না, যেরকম জিনের ব্যাপার স্যাপারগুলো করছি, ডার্ক ম্যাজিক করছে, এগুলো বলবি না। তো অমল জিনিসটার মাকে বলে দিয়েছে। আচ্ছা, গোপালের মাকে বলে দিয়েছে। তো গোপালের মা তখন আমাকে ফোন করে পাচ্ছে না, কারণ আমি ধরছি না ফোন। তো অমলকে বলেছে যে তুমি আর তোমার দাদা মিলে একটা ব্যবস্থা করো, তোমার দাদাকে বলো। তো অমল আমাকে রিকোয়েস্ট করছে, দাদা তুমি একটা কিছু করো। কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে আমার দাদু বেঁচে থাকাকালীন বলেছে যে এই সমস্ত কেসে, যেহেতু করতো, দাদুর বংশধর আমাদের এই সমস্ত কেসের ধারে কাছে না যেতে। আচ্ছা। বা নিজে থেকে ছাড়ানো ফাড়ানো সেগুলো কিন্তু না করতে। হ্যাঁ, কোনো অসুবিধা হয়ে যেতে পারে। অসুবিধা কিছু নেই, কিন্তু উনি মানা করে গেছে। আচ্ছা। যেহেতু মানা করে গেছে, ঠিক আছে, গুরুজন ব্যক্তি না মানা করে গেছে। তো এবার আমি সেই জিনিসটা আমি গোপালের মাকে বললাম যে দেখুন, এটা আমার কিছু করা যাবে না, আমার নিষেধাজ্ঞা আছে। আপনি করুন, একজন মৌলানা ডাকুন, মৌলানা ডেকে বাড়িটা ঠিক করুন আর ওকে ঠিকঠাক করুন। তো তারপরে মাসখানেক পরে যে খবর পেলাম না, গোপাল অনেকটা সুস্থ হয়েছে এবং সেইগুলো সব ফেলে দিয়েছে, যা ছিল আগের চাইতে ভালো হয়ে একটু সুস্থতায় জীবনযাপন করছে। তো এইটা হচ্ছে আমার জীবনে সামনে থেকে চোখে দেখা ঘটনা আর কি। খুবই ভয়ের এবং এক ভিন্ন স্বাদের আমরা ঘটনা শুনে নিলাম। আশা করছি ঘটনাটি আপনাদের সকলের ভালো লেগেছে। আমার খুবই ভালো লেগেছে ঘটনাটা, এবং আজকে দাদা যে কটা ঘটনা বলছেন, আমার প্রত্যেকটা ঘটনা শোনার পরে আমার ভয় লেগে যাচ্ছে, কারণ এই ধরনের ঘটনা আমাদের অজানা সত্যি কোনোদিনও শোনানো হয়নি। এই যে কালো জাদুর মাধ্যমে আমাদের মানুষ জাতির সঙ্গে যে একটা জিন জাতির কমিউনিকেশন, একটা যোগাযোগ ব্যবস্থা, এরকম ঘটনা আমি প্রথমবার শুনছি এবং শোনানো হচ্ছে আমাদের অজানা সত্যে। আশা করছি আপনারা সকলেই এই ঘটনাটিকে গ্রহণ করেছেন। তো আবারও মনে করিয়ে দিই, চতুর্থ ঘটনায় যাওয়ার আগে আপনারা যদি এখনও লাইক আজকের এপিসোডে না করে থাকেন, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই আজকের এপিসোডটিকে শেয়ার করতে ভুলবেন না, কারণ আজকের এপিসোড অনেক স্পেশাল এপিসোড। এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার দাদার পিএইচডি ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো চলে যাবো এবার চতুর্থ ঘটনায়। চতুর্থ ঘটনাটা একটি ভয়ের ঘটনা। আশা করছি আপনারা এই ঘটনাটিকে গ্রহণ করবেন। তো 4 নম্বর ঘটনাটি একটা ছোট্ট ঘটনা, এটাও সত্যিকারের ঘটনা। তো সেটা আজকে যে কটা ঘটনা বললাম সবকটাই একদমই আমার আশেপাশে এবং আমার সাথে ঘটে যাওয়া ঘটনা, একদম রিয়েল। এমন নয় কোনো রূপকথার গল্প বা কেউ গল্প লিখেছে, একদমই সত্যিকারের ঘটনা। তো 4 নম্বর ঘটনাটা দিয়ে আজকে শেষ করব। সেটা ঘটেছে আমার দাদুর বড় দাদার সাথে, মানে আমার মায়ের জ্যাঠা। তো তখনকার দিনে কি ছিল, ইছামতি নদী পাশেই ছিল। আচ্ছা। তখনকার দিনে ইছামতি নদীতে সব মাছ ধরতে যেত রাত্রেবেলা। মাছ যেমনি ধরতে যেত, তেমনি ওই ইছামতি নদীর ধারে ছিল একটা বট গাছ। সেই বট গাছের তলায় প্রচুর পাখি আসতো, ডাক পাখি তোমরা শুনে থাকবে। সেই ডাক পাখি প্রচুর, তখন সংখ্যায় বেশি ছিল, এখন যেমন প্রায় লুপ্তপ্রায় হয়ে গেছে। তো তখন সংখ্যাটাই বেশি ছিল, সেহেতু মানুষ ধরে সেটা খেতে পারত। তো ওই ভোরবেলা 3টে, 3:30 ওরকম সময় আমার মায়ের জ্যাঠা জাল নিয়ে চলে যেত, মাছও ধরত আর ওইখানে জাল পেতে রাখতো, পাখি ধরত। একদিন এরকম ভোরবেলা পাখি ধরতে গেছে। এইবার
তো মোটামুটি জাল টাল পেতে রেখে দিয়েছে। জাল টাল পেতে পাশে বসে দেখছে যে পাখি কখন আসে। সাহসী মানুষ, তখনকার দিনে মানুষ খুব সাহসী ছিল। এইবার দেখতে দেখতে একটু চোখে যেই ঝিম লাগা মতন হয়েছে, তখন দেখছে যে পাশেই তো ইছামতি জল বারবারকে ঘুলিয়ে দিচ্ছে এসে। আচ্ছা, ঠিক আছে, ইছামতি জলটা ঘুলিয়ে দিলে কি হয়, জাল তো এমন করে সেট করা আছে জলটা যে পাখিগুলো উড়ে পালিয়ে যাবে বা পাখিগুলো আসবে না। তো বারবার দেখছে এরকম ঘুলিয়ে দিচ্ছে জল। তো আর দেখছে যে সুগন্ধি গন্ধ চারিদিকে, সেই গন্ধটা সেরকম পানের গন্ধ হয় না, সুগন্ধি পান, সেরকম গন্ধ চারিদিকে বাতাসে মমা করছে। তো সাহসী মানুষ দাদু, তখন আমার দাদু হয় অ্যাকচুয়ালি, মায়ের জ্যাঠা। তো মায়ের জ্যাঠা তখন বলছে, আরে কে রে, বারবার জল ঘোলা কেন করছিস, পালা, দেখছিস না আমি জাল পেতেছি। একবার হলো না, দিয়ে আবার দেখছে জল ঘোলা করছে, কে বুঝতে পারছে না, জল ঘোলা করে দিয়ে চলে যাচ্ছে। এইবার দ্বিতীয়বার আবার আমার দাদু বলছে যে, দাদু বলতে আমার মায়ের জ্যাঠা, দ্বিতীয়বার আমার মায়ের জ্যাঠা বলছে যে, আরে তুই আবার জল ঘোলা করছিস, তোকে আমি মানা করছি না। 3 বারের বেলায় যখন হবে, তখন আমার মায়ের জ্যাঠা বলছে, তবে রে, বলে এরকম জলে পা দিয়ে নেমে গিয়ে এইভাবে ধরেছে। ধরে দেখে গায়ে 1 বিদ্ধা আঙুলের মতন গায়ে লোম বড় বড়, আর মুখটা দিয়ে দাদুর দিকে তাকিয়ে চপচপ করে পান খাচ্ছে, আর সুগন্ধ পুরো বাতাসে। আমার দাদু এরকম গায়ে হাত দিয়ে এটাকে এত বড় বড় লোম একটুখানি দেখে এরকম ছেড়ে দিয়েছে, দেখে পান খাচ্ছে দাদুর দিকে তাকিয়ে। দাদু বলছে যে তারপরে দেখছে জলটা পুরো কেটে ইছামতি নদী দিয়ে কেটে বেরিয়ে চলে গেল চোখের নিমেষে। মানে যখনই ছাড়লো, যখনই হাতটা দিয়ে তো চমকে গেছে, এরকম অত বড় গায়ে লোমশ একটা শরীর, লোম 1 বিদ্ধা এরকম লোমশ শরীর। তো দাদু এরকম থমকে গেছে, থমকে দিয়ে ছেড়ে দিয়েছে, আর এরকম দাদুর মুখের দিকে তাকিয়ে দেখে চপচপ করে পান খাচ্ছে আর সুগন্ধ। দাদু যেই ছেড়ে দিয়েছে, দাদুর মুখের দিকে তাকিয়ে থাকা থেকে একদম জল কেটে 2 ভাগ করে জল কেটে বেরিয়ে চলে গেল। দাদু সেই অবস্থায় জাল গুটিয়ে সেই অবস্থায় আস্তে আস্তে করে বাড়ি চলে আসলো। তোমরা ভাবো যে মানুষ না অন্য কেউ যেরকম জল কেটে সুগন্ধি পান ভোরবেলা খেয়ে উধাও হয়ে গেল, তোমাদের উপরে ছেড়ে দিচ্ছি জিনিসটা কি। আশা করছি আজকের এই 100 নম্বর হরর স্পেশাল পডকাস্টটি আপনাদের সবার ভালো লেগেছে। এইভাবেই আপনারা আমাদের অজানা সত্যের সঙ্গে যুক্ত থাকবেন, আমাদেরকে ঘটনা পাঠাবেন, যাতে আমরা ভবিষ্যতে আরও এগোতে পারি। আজ 100 হয়েছে, আমাদের অজানা সত্য যেন পরবর্তীকালে 200, 300 এবং 1000তম এপিসোড যেন পার করতে পারে আপনাদের ভালোবাসার মাধ্যমে। ভালো থাকবেন সবাই, দেখা হবে 101 নম্বর এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।